गुड आफ्टरनून स्टूडेंट्स। देखो आगे भिडियोगुलोते आमरा इलेक्ट्रोस्टैटिक्सेर कुलम्बेर सूत्रेर वेक्टर रूप, सुपारपोजिशन प्रिंसिपल एवं डाइलेक्ट्रिक कन्स्टैंट निये आलोचना करेछिलाम। आज के आमरा आलोचना करब खूब इम्पोर्टेंट एक टपिक, सेटा हच्छे आधान बंटन बा चार्ज डिस्ट्रिब्यूशन। देखो आधान बंटन माने हच्छे जे यदि आमरा कोनो एकटा बस्तुके আহিত करते चाই ताहले ओई बस्तुके किछु परिमाण आधान दिते हय। जखोनी आमरा ओई बस्तुके किछु परिमाण आधान देब तखन ओई बस्तुटा আহিত हबे। एबार एई बस्तुटाके जे आमरा आधानटा दिलाम सेई आधानटा ओई बस्तुर मध्य जे बंटित हওয়া बा डिस्ट्रिब्यूटेड हওয়া সেটা দু রকম হতে পারে। তাহলে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন বা আধান বন্টন দু প্রকারে পাবো। একটা হচ্ছে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন বা বিচ্ছিন্ন আধান বন্টন, আর আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বা নিরবিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কত প্রকার? চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে দু প্রকার। অর্থাৎ আমরা কোনো একটা বস্তুকে যে আমরা আধান দিই সেই আধানটা দুই রকম ভাবে ওই বস্তুতে বণ্টিত হয়। একটা হচ্ছে বিচ্ছিন্ন আধান বন্টন বা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। বেশ, তো আমরা একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। যে মনে করো আমি এখানে একটা কন্ডাক্টিং ওয়্যার নিলাম বা তার নিলাম, পরিবাহী তার। এবার এই তারটাকে আমি মোট 10 কুলম আধান দিচ্ছি। সেই 10 কুলম আধানের মধ্যে এই পয়েন্টটাতে এই তারের একদম উপরি প্রান্তে যে আধানটা দিলাম সেটা মনে করো 5 কুলম প্লাস 5 কুলম। একদম লোয়ার এন্ডে যে আধানটা দিচ্ছি সেটা মনে করো প্লাস 3 কুলম, আর একদম মিড পয়েন্টে এখানে যে পরিমাণ আধানটা দিচ্ছি সেটা মনে করো প্লাস 2 কুলম। তাহলে টোটাল 10 কুলম চার্জ আমি এই তারটার তিনটে পয়েন্টে দিয়েছি। একটা হচ্ছে একদম উপরের পয়েন্টে, একটা হচ্ছে মিড পয়েন্টে, আর একটা হচ্ছে লোয়ার পয়েন্টে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 10 কুলম আধানটা এই স্ট্রেট যে ওয়্যার বা এই যে সোজা একটা দীর্ঘ তার, সেই তারের তিনটে বিন্দুতে আমরা বণ্টিত করলাম। ঠিক আছে, আবার আমরা আর একটা উপায়ে এই আধানটাকে বন্টন করতে পারি। সেটা হচ্ছে মনে করো এই তারটা, সেই তারটার দৈর্ঘ্য মনে করো আমরা নিয়েছিলাম 100 মিটার। যে তারটার কথা আমরা বললাম, যে তারটাকে আমরা তিনটে পয়েন্টে টোটাল 10 কুলম আধান দিলাম। একটা হচ্ছে প্লাস 5 কুলম একদম লোয়ার পয়েন্টে, প্লাস 3 কুলম, মিড পয়েন্টে প্লাস 2 কুলম, আর একদম আপার পয়েন্টে 5 কুলম। এবার আমরা মনে করো ওই 100 মিটার দৈর্ঘ্যের তারটাকেই প্লাস 10 কুলম মোট আধান দিচ্ছি, কিন্তু সেটা এমনভাবে দিচ্ছি যে এই পুরো আধানটা এই তারের দৈর্ঘ্য বরাবর সুষমভাবে বণ্টিত হয়ে গেল। এরকমভাবে বণ্টিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে পুরো তার দৈর্ঘ্য বরাবর এখানে আধানটা বণ্টিত হলো। তাহলে আমরা এই দেখলাম 10 কুলম আধান এই একই দৈর্ঘ্যের দুটো তারে আমরা দু রকমভাবে বন্টন করলাম। প্রথম ক্ষেত্রে দেখলাম যে ওই 10 কুলম আধানটার ওই তারের তিনটে বিন্দুতে বণ্টিত হলো। একটা হচ্ছে প্লাস 5 কুলম, একটা হচ্ছে প্লাস 2 কুলম, আর একটা হচ্ছে প্লাস 3 কুলম। কিন্তু এটা পুরো দৈর্ঘ্য বরাবর পুরোটাই কিন্তু আমরা আধান দিয়ে বন্টন করলাম না। একটা পয়েন্টে বা বেশ কিছু তিনটে পয়েন্টে টোটাল 10 কুলম আধানকে আমরা লোকালাইজ করে দিলাম।
তাহলে এইটা এক ধরনের আধান বন্টন। দেখো এই যে আধান বন্টন সেটা যে ছাড়া ছাড়া, এখানে এই পয়েন্টে আছে +5 কুলম, এখানে এই অন্য একটা বিন্দুতে +2 কুলম, আর এই বিন্দুতে আছে +3 কুলম, আর এই যে এই সমস্ত পয়েন্ট এইগুলোতে কোনো আধান নেই। এই যে ধরনের আধান বন্টন, এই আধান বন্টনটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন আধান বন্টন। বোঝা গেল? কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা ওই আধানগুলোকে বিচ্ছিন্নভাবে কিন্তু বন্টিত করিনি। ওই 10 কুলম আধানটা কি হলো, এই পুরো 100 মিটার দৈর্ঘ্যের তার বরাবর সুষমভাবে বন্টিত হলো। ঠিক আছে? এই যে ধরনের আধান বন্টন, এই আধান বন্টনটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। এই নিরবিচ্ছিন্ন আধান বন্টনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এখানে 100 মিটার দৈর্ঘ্যে মোট আধান কত? 100 মিটার দৈর্ঘ্যে মোট আধানের পরিমাণ হচ্ছে 10 কুলম। তাহলে 1 মিটার দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত হচ্ছে? 1 মিটার দৈর্ঘ্যে আধানের পরিমাণ হবে 10/100, দ্যাট ইজ 1/10 কুলম। অর্থাৎ 1/10 কুলম প্রতি 1 মিটার দৈর্ঘ্যে এখানে আধান থাকছে। এই যে আধান বন্টনে আমরা দেখতে পেলাম এখানে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে আধানের পরিমাণটা কত? 1/10 কুলম। এবার ভাবো আমি এই পুরো তারটাকে সমান 5 ভাগে ভাগ করলাম। তাহলে এই 100 মিটার তারকে সমান 5 ভাগে ভাগ করলে এখানে এক একটা ভাগ কত মিটার করে হবে? এক একটা ভাগ হবে 20 মিটার করে। এখান থেকে এইটুকু মনে করো 20 মিটার, এখান থেকে এইটুকু 20 মিটার, এইটুকু 20 মিটার, এইটুকু 20 মিটার, আর এইটুকু 20 মিটার। দেখো 1 মিটারে আধানের পরিমাণ হচ্ছে 1/10 কুলম। তাহলে 20 মিটারে আধানের পরিমাণ কতটা হবে? 20 মিটারে আধানের পরিমাণ হবে অবশ্যই 2 কুলম। 1/10 গুণিত 20, 1 মিটারে আধান হচ্ছে 1/10 কুলম। তাহলে 20 মিটারে আধান হবে 1/10 গুণিত 20, তার মানে হচ্ছে 2 কুলম। তার মানে এই প্রত্যেকটা 20 মিটার দৈর্ঘ্যে যে আধানের পরিমাণ হবে সেটা হচ্ছে +2 কুলম করে। এখানেও +2 কুলম থাকবে আধান, এই 20 মিটার দৈর্ঘ্যেও +2 কুলম আধান থাকবে, এই 20 মিটার দৈর্ঘ্যেও +2 কুলম আধান থাকবে, এই 20 মিটার দৈর্ঘ্যেও +2 কুলম আধান থাকবে। এই যে আধান বন্টনটা আমরা দেখলাম, সেই আধান বন্টনের দেখো প্রত্যেকটা একই পরিমাণ দৈর্ঘ্য, যদি আমরা এই পুরো তারটাকে যদি আমরা সমপরিমাণ দৈর্ঘ্য বিশিষ্ট বেশ কিছু খণ্ডে বিভক্ত করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা খণ্ডের বা প্রত্যেকটা ক্ষুদ্রাংশে একই পরিমাণ আধান থাকছে। এই ধরনের যে আধান বন্টন, এই আধান বন্টনটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। অর্থাৎ এইখানে আধানটা, ওই 10 কুলম আধানটা এই তারের পুরো দৈর্ঘ্য বরাবর বন্টিত হয়েছে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 10 কুলম আধানটা এই 100 মিটার দৈর্ঘ্যের পুরো দৈর্ঘ্য বরাবর কিন্তু বন্টিত হয়নি। এই 100 মিটার দৈর্ঘ্যের তারের মাত্র 3টে পয়েন্টে এই আধানটা বন্টিত হয়েছে। একটা হচ্ছে একদম উপরের পয়েন্ট, সেখানে 5 কুলম, এখানে হচ্ছে মিড পয়েন্ট, সেখানে +2 কুলম, আর একদম এখানে লোয়ার পয়েন্ট, সেখানে হচ্ছে +3 কুলম। তাহলে বুঝতে পারলা বিচ্ছিন্ন আধান বন্টন আর নিরবিচ্ছিন্ন আধান বন্টন কি। এবার একটা জিনিস তোমরা মনে রাখবা, এই যে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলছি, সেটা যে সব সময় যে সুষম আধান বন্টন হবে তার কোনো মানে নেই। সুষম আধান বন্টন আমরা যে ফিগারটা এখন দেখালাম নিরবিচ্ছিন্ন আধান বন্টনের ক্ষেত্রে, সেটা সুষম আধান বন্টন। কেন? কারণ এই আধান বন্টনে দেখছি প্রত্যেকটা একই পরিমাণ দৈর্ঘ্যে সমপরিমাণ আধান বন্টিত, যেমন আধানটা সুষমভাবে বন্টিত হয়েছে। কিন্তু এটা এরকমও হতে পারে যে ধরো আমরা এই 100 মিটার দৈর্ঘ্যের তারটা নিলাম, সেই 100 মিটার দৈর্ঘ্যের তারের মনে করো এইখান থেকে এই উপরের রিজিয়নে মনে করো আধানের বন্টনের ঘনত্বটা অনেক বেশি, আবার এই মিড পয়েন্টে মনে করো আধান বন্টনের ঘনত্বটা অনেক কম, আবার লোয়ার পয়েন্টে মনে করো আধান বন্টনের ঘনত্বটা অনেক বেশি। তো এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি ওই +10 কুলমই আধান আমরা বন্টিত করছি, কিন্তু এই ক্ষেত্রে সব জায়গাতে আধানের যে ঘনত্ব, সে আধানের ঘনত্ব সমান নয়। পুরো দৈর্ঘ্য বরাবরই আধানটা বন্টিত হচ্ছে, কিন্তু আধানের ঘনত্ব সব জায়গাতে সমান নয়। এই যে আধান বন্টন, এটাকে আমরা বলবো অসম আধান বন্টন। সুষম হোক বা অসম হোক,
দুই ধরনের আধান বন্টনই কিন্তু নিরবিচ্ছিন্ন আধান বন্টন। কেন? কারণ এই ক্ষেত্রে আমরা দেখো এই 10 কুলম আধানটা এর পুরো দৈর্ঘ্য বরাবর বন্টিত করেছি, তাহলে এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে এই নিরবিচ্ছিন্ন যে আধান বন্টন সেটা মনে রাখবা, কোনো একটা বস্তুর আকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ কোনো একটা বস্তুর যদি ওয়ান ডাইমেনশনালি ব্যাপারটাকে ভাবি বা একমাত্রিক ভাবি, তাহলে স্যার শুধু দৈর্ঘ্যটাই থাকবে, তাহলে দৈর্ঘ্য বরাবর আধানটা বন্টিত হবে। যদি আমি টু ডাইমেনশনালি কোনো একটা অবজেক্ট বা বস্তুর কথা ভাবি, তো সেই রকম একটা বস্তুর ক্ষেত্রে তার ক্ষেত্রফল থাকবে, তাহলে আধানটা তার ক্ষেত্রফল বরাবর বন্টিত হবে। যদি আমরা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক কোনো একটা শেপ বা আকৃতি বিশিষ্ট কোনো একটা বস্তুর কথা ভাবি, তাহলে তার আয়তন বরাবর আধানটা বন্টিত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা আয়তন বরাবর আধানটার বন্টন পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিরবিচ্ছিন্ন আধান বন্টন হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টন হচ্ছে 3 প্রকার। কি কি? এক হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, দু নম্বর হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন মানে হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর 3 নম্বর হচ্ছে আয়তন আধান বন্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা রৈখিক আধান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আমরা রৈখিক আধান বন্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে। মনে করো আমরা একটা এরকম একটা তার নিলাম, সেই তারের দৈর্ঘ্য বরাবর আধান সুষমভাবে আমরা বন্টিত করলাম। সুষমভাবে আধান মনে করো এই তারে বন্টিত আছে, ঠিক আছে। মনে করো এই যে তারটা আমরা ব্যবহার করেছি সেই তারের মোট দৈর্ঘ্য হচ্ছে এল। তারের মোট দৈর্ঘ্য মনে করো এল, আর এখানে মোট যে পরিমাণ আধানটা দিয়েছি সেটা মনে করো কিউ। তাহলে একক দৈর্ঘ্যে আধান কত? তাহলে একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত হবে? এই একক দৈর্ঘ্যের যে আধান এটা কি বলা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। রৈখিক আধান ঘনত্ব সেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। সে ল্যামডা সমান লিখতে পারবো আমরা কি এল দৈর্ঘ্যে আধান হচ্ছে কিউ, তাহলে একক দৈর্ঘ্যে আধান কিউ কি হবে কিউ বাই এল, সেটা হচ্ছে ল্যামডা, অর্থাৎ মোট আধান বাই মোট দৈর্ঘ্য। বোঝা গেল? এটা হচ্ছে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, যেটাকে আমরা রৈখিক আধান ঘনত্ব বলছি, সেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। এবার মনে করো তুমি এই যে তারটা নিয়েছো সেই তারের একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল কনসিডার করলাম। এখানে মনে করো একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আমরা কনসিডার করলাম বা ধরে নিলাম, ঠিক আছে। সেই ক্ষুদ্র যে ডিএল দৈর্ঘ্য, ডিএল খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম। এবার ধরো এই ডিএল খুব ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে আর দূরে কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা মনে করো পি, এবং সেই পি পয়েন্টে একটা আমরা
টেস্ট চার্জ পরীক্ষাধীন আধান রাখলাম, সেটা মনে করো Q0। তাহলে এই যে ডিএল ক্ষুদ্র অংশ আমরা নিলাম, সেই ডিএল ক্ষুদ্র অংশের মধ্যে নিশ্চয়ই কিছু পরিমাণ আধান থাকবে, কারণ এই আধানটা যেহেতু এই যে তারটা সেই তারের দৈর্ঘ্য বরাবর বণ্টিত হয়েছে সুষমভাবে। এখন একক দৈর্ঘ্যের আধান যেহেতু ল্যামডা, তাহলে এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের আধানের পরিমাণ যদি আমরা ডিকিউ বলি, সেই ডিকিউ সমান আমরা কি লিখতে পারবো, ল্যামডা ইন্টু ডিএল। তাহলে লিখবো ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল পরিমাণে আধানের পরিমাণ, এই ক্ষুদ্র যে ডিএলটা আমরা নিয়েছি সেই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যে যে আধানের পরিমাণ, ঠিক আছে, সেটা হচ্ছে যদি আমরা ডিকিউ বলি তাহলে ডিকিউ সমান হবে ল্যামডা ইন্টু ডিএল, কারণ একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান হবে ল্যামডা ইন্টু ডিএল, সেটা আমরা ডিকিউ বলছি। বোঝা গেল? তাহলে ডিকিউ সমান হয়ে গেল ল্যামডা ইন্টু ডিএল। এবার এই যে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের যে ডিকিউ আধান আছে, সেই ডিকিউ আধানটা এই এখানে Q0 আধানের উপরে একটা বল প্রয়োগ করবে, যেটা আর দূরে যে Q0 আধানটা আমরা রেখেছি পি বিন্দুতে, সেই পি বিন্দুতে রাখা Q0 আধানের উপরে এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের যে ডিকিউ আধান, সেই ডিকিউ আধান কর্তৃক প্রযুক্ত বলের মান কত হবে কুলম্বের সূত্র থেকে সেটা আমরা বের করতে পারি। সেটা কত হচ্ছে দেখো, তাহলে সেটা লিখি। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এ উপস্থিত ডিকিউ আধান কর্তৃক Q0 আধানের উপর প্রযুক্ত বল, সেটাকে যদি আমরা ডিএফ বলি, তাহলে ডিএফ ভেক্টর এটার সমান হয়ে যাবে কুলম্বের সূত্র অনুসারে 1/4πε0 dq into Q0, that is Q0 into dq, Q0 dq বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত r, তাহলে হবে r স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমরা এখানে ধনাত্মক আধান নেই, এখানেও ধনাত্মক আধান আছে, তাহলে বিকর্ষণ হবে, তাহলে এর অভিমুখটা কোন দিক বরাবর হবে, এর অভিমুখটা হবে এই ক্ষুদ্র ডি এর এলিমেন্ট থেকে পি বরাবর, অর্থাৎ এই দিক বরাবর যে আমরা একক ভেক্টর আর ক্যাপ বলি, কারণ যেহেতু এই পি বিন্দুর অবস্থান ভেক্টর এই ডিএল ক্ষুদ্র অংশের সাপেক্ষে আর ভেক্টর ধরেছি, তাহলে এই দিক বরাবর যে একক ভেক্টর সেটা হবে আর ক্যাপ। বোঝা গেল? অর্থাৎ এই ডিএল ক্ষুদ্র অংশ থেকে পি বরাবর যে একক ভেক্টর নিলাম, সে আর ক্যাপ বরাবর এই Q0 আধানের উপরে প্রযুক্ত বলটা ক্রিয়া করবে। বোঝা গেল? বেশ, এবার দেখো আমরা তো এটা শুধুমাত্র এই ক্ষুদ্র ডিএল অংশে যে ডিকিউ আধান আছে সেই ডিকিউ আধানের জন্য এই পি বিন্দুতে রাখা Q0 আধানের উপরে বলটাকে পরিমাপ করলাম। এবার যদি আমরা পুরোটার জন্য, অর্থাৎ এই পুরো যে পরিমাণ আধানটা আছে এই দৈর্ঘ্যে, সম্পূর্ণ দৈর্ঘ্যে ওই তারটার, সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে এখানে অসংখ্য এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এলিমেন্টে ভাঙতে হবে এই তোমার পুরো তারটাকে। তাহলে পুরো সমগ্র তারটাকে যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল এলিমেন্টে ভেঙে এই পি বিন্দুতে রাখা Q0 আধানের উপরে মোট বল ক্যালকুলেট করতে চাই, তাহলে সেখানে আমি ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লাইন ইন্টিগ্রেশন করব, কারণ এখানে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর যেহেতু আধানটা বণ্টিত আছে। তাহলে লিখব অতএব সমগ্র দৈর্ঘ্যের আধানের জন্য Q0 আধানের উপর প্রযুক্ত মোট বল, সেটা আমরা এফ ভেক্টর বললাম। তাহলে এফ সমান কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে, অবশ্যই লাইন ইন্টিগ্রেশন হবে, লাইন ইন্টিগ্রেশন ডিএফ
বেশ, এবার আমরা ইন্টিগ্রেশনের বাইরে দেখো কিউ জিরোটা যেহেতু ধ্রুবক বাইরে বের করে নিলাম, তাহলে কিউ জিরো বাই 4πε0 ইন্টু লাইন ইন্টিগ্রেশন এল। এবার দেখো ভিতরে কি ডিকিউ বাই স্কয়ার, ডিকিউ মানে হচ্ছে ল্যামডা ডিএল, কারণ ডিকিউ মানে আমরা এখন বের করেছি ল্যামডা ডিএল, ডিকিউ এর মানটা বসিয়ে দিই, তাহলে ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। বোঝা গেল? তো এইটাই হচ্ছে তোমার কি না, তো এই সমগ্র দৈর্ঘ্যের তারের জন্য পি বিন্দুতে রাখা কিউ জিরো আধানের উপর প্রযুক্ত মোট বল। বোঝা গেল? বেশ, এইবার আমরা আলোচনা করব ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্র আধান বন্টন। তাহলে আমরা ক্ষেত্র আধান বন্টন নিয়ে আলোচনা করি। ক্ষেত্র আধান বন্টন, ঠিক আছে, এটাকে বলা হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। বেশ, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা মনে করলাম একটা প্লেট নিলাম, এটা 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক একটা প্লেট নিলাম, এবং সে ধরে নিলাম সেই দ্বিমাত্রিক প্লেটে আধানগুলো সুষমভাবে বণ্টিত আছে, আধানগুলো সুষমভাবে বণ্টিত আছে। এবার এই প্লেটের মধ্যে যদি আমরা খুব ক্ষুদ্র একটা সারফেস কনসিডার করি, একটা এলিমেন্টারি সারফেস যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, সেটা মনে করো এইটা, যার ক্ষেত্রফল আমরা ধরে নিলাম সাপোজ ডিএস, তাহলে ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট খুব ক্ষুদ্র একটা এলিমেন্ট যদি আমরা এখানে বা ক্ষেত্র আমরা এখানে ধরে নিই, সেই ডিএস ক্ষেত্রের জন্য আমরা মনে করো কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্ট মনে করি ডিএস ক্ষেত্র থেকে আর দূরে অবস্থিত, সেই কিউ জিরো আধানের উপরে প্রযুক্ত বলটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। এবার দেখো এখানে যেহেতু আধানটা ক্ষেত্রফল বরাবর সুষমভাবে বণ্টিত আছে, তাহলে আমরা এক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে মোট আধান মনে করো সে কিউ, আর এই টোটাল যে ক্ষেত্রফল সে ক্ষেত্রফলটা মনে করো এস, তাহলে এস ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত? কিউ। তাহলে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত হবে? যেটাকে আমরা ক্ষেত্র আধান ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি বলি, ঠিক আছে। তাহলে ক্ষেত্র আধান ঘনত্ব, যেটাকে আমরা সাধারণত সিগমা দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে সিগমা সমান কি হবে? একক দৈর্ঘ্যে আধান, দ্যাট ইজ সিগমা ইজ ইকুয়াল লিখতে পারবো মোট আধান বাই মোট ক্ষেত্রফল। বেশ, মোট আধান কত? মোট আধান হচ্ছে কিউ, আর মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে সিগমা সমান আমরা লিখতে পাচ্ছি কিউ বাই এস, যেটা আমরা সেটা হচ্ছে কি না, তো একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। এখন একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ যদি সিগমা হয়, তাহলে এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত হবে? ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলে আধানের পরিমাণ, সেটাতে আমরা ডিকিউ বলে থাকি, তাহলে ডিকিউ সমান হয়ে যাবে সিগমা ইন্টু ডিএস। বোঝা গেল? তাহলে এইখানে যে পরিমাণ আধান আছে সেটা মনে করো ডিকিউ, তাহলে এই ডিএস ক্ষেত্রফলে থাকা, এই ডিএস অতি ক্ষুদ্র ক্ষেত্রফলে থাকা ডিকিউ আধান এই পি বিন্দুতে রাখা কিউ জিরো আধানের উপর একটা বল প্রয়োগ করবে। সেই বলটা যদি আমরা ডিএফ বলি, তাহলে সেই ডিএফ এর মান আমরা ক্যালকুলেট করতে পারবো কার সাহায্যে? কুলম্বের সূত্রের সাহায্যে। তাহলে সেই ডিকিউ আধান কর্তৃক, সেই ডিকিউ আধান কোথায় আছে না, তো এই ডিএস ক্ষেত্রফলে, অতি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস এ যে ডিকিউ আধান আছে, সেই ডিকিউ আধান কর্তৃক কিউ জিরো আধানের উপর
প্রযুক্ত বল, সেটাকে আমরা ডিএফ বললাম। তাহলে ডিএফ এটা সমান হয়ে যাবে 1/4πε0 dq into q0, that is q0 into dq by r square into r cap। বোঝা গেল? কেন? কারণ এর অভিমুখ আর ক্যাপ বরাবর হবে, কারণ এখানে যদি আমরা ডিকিউ পরিমাণ আধান রাখি তাহলে সেই ডিকিউ ধনাত্মক আধান, আবার এখানে যদি আমরা কিউ0 আধান সেটাকেও ধনাত্মক ধরে নিই তাহলে এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে, সেই জন্য এর অভিমুখটা কোন দিক বরাবর হবে? এই আর ভেক্টর বরাবর বা আর ক্যাপ বরাবর। বোঝা গেল? আর ক্যাপ হচ্ছে এই আর এর অভিমুখ একটা একক ভেক্টর। বোঝা গেল? তাহলে এটা সমান লেখা যাবে, দেখো ডিকিউ এর মানটিতে আমরা বসিয়ে দিলে 1/4πε0 q0 ইন্টু ডিকিউ মানে হচ্ছে সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এটা হচ্ছে এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলে থাকা আধান কর্তৃক প্রযুক্ত বলের মান। এবার যদি আমরা এখানে টোটাল ক্ষেত্রফলে যে আধান আছে সেই সমগ্র ক্ষেত্রফলে থাকা আধান কর্তৃক কিউ0 আধানের উপরে কতটা বল ক্যালকুলেট করতে চাইছি, বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে এই সমগ্র ক্ষেত্রফলটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস ক্ষেত্রফলে ভেঙে নিতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রফলের জন্য আমাকে আলাদা আলাদা করে এই পি বিন্দুতে রাখা কিউ0 আধানের উপর প্রযুক্ত বল বের করে তাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। বোঝা গেল? তাহলে সেই জন্য আমরা করব কি? ইন্টিগ্রেশন করে দেবো। অতএব সমগ্র ক্ষেত্রফলে থাকা, সমগ্র ক্ষেত্রফল মানে অর্থাৎ এই পুরো ক্ষেত্রফলটা কত এস ধরেছি আমরা, তাহলে এস ক্ষেত্রফলে থাকা আধানগুলি কর্তৃক কিউ0 আধানের উপর প্রযুক্ত বল, কিউ0 আধানের উপর প্রযুক্ত বল যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এফ সমান হয়ে যাবে, এক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কি না, তো কিন্তু এই ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন করব সেই ইন্টিগ্রেশনটাকে বলা হয় সারফেস ইন্টিগ্রেশন। কেন? কারণ এখানে আধানটা যেহেতু পুরো সারফেস বরাবর বা ক্ষেত্রফল বরাবর বণ্টিত আছে, সেজন্য আমরা এখানে যে ইন্টিগ্রেশনটা নেবো সেটা সারফেস ইন্টিগ্রেশন, এবং এখানে ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে নিচে এস লিখতে হয়। এভাবে প্রকাশ করা হয়। আবার কোনো কোনো বই দেখবে এটাকে ডবল ইন্টিগ্রেশনের আকারে প্রকাশ করা, মানে দুটো এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দুটো ইন্টিগ্রেশন চিহ্ন বোঝাচ্ছে ক্ষেত্রফলকে, একটা ইন্টিগ্রেশনের চিহ্ন বোঝায় দৈর্ঘ্যকে, আর তিনটে ইন্টিগ্রেশন চিহ্ন দিলে সেটা আয়তনকে। তোমরা একটা ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে যদি এস লিখো সেটাও কিন্তু ক্ষেত্রফলকে প্রকাশ করবে। বোঝা গেল? তাহলে আমরা একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এখানে এস লিখলাম, তাহলে এটা বোঝাচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বা ক্ষেত্র সমাকল। ঠিক আছে, বেশ। তাহলে এটা ডিএফ হলো সারফেস ইন্টিগ্রেশন ওভার ডিএফ। তাহলে এটা দেখো এই ডিএফ এর মান যদি বসি তাহলে কিউ0 বাই 4πε0 এটা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকছে? ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এটাই হলো এই সমগ্র ক্ষেত্রফলে থাকা আধানগুলো কর্তৃক এই কিউ0 আধানের উপরে প্রযুক্ত মোট বলের পরিমাণ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আয়তন আধান বণ্টন। আয়তন আধান বণ্টন যেটাকে আমরা বলি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যদি আমরা ধরো একটা ত্রিমাত্রিক একটা আকার নিই, ত্রিমাত্রিক একটা 3 ডাইমেনশনাল একটা শেপ নিলাম। ঠিক আছে, এটা মনে করো একটা ত্রিমাত্রিক একটা শেপ সাপোজ। ঠিক আছে, এবং এই ত্রিমাত্রিক শেপে মনে করো এই আধানগুলো বণ্টিত আছে। তাহলে এখানে আমরা একটা এলিমেন্টারি সারফেস এলিমেন্টারি ভলিউম বা খুব ক্ষুদ্র একটা আয়তন কনসিডার করতে পারি। এটা ত্রিমাত্রিক একটা আয়তন আমরা ধরে নিলাম, সেটা সাপোজ এই যে আয়তনটা আমরা নিলাম সেই আয়তনটাকে আমরা মনে করে বলছি ডিভি। ঠিক আছে, এটা ডিভি আয়তন বিশিষ্ট খুব ক্ষুদ্র একটা এলিমেন্টারি ভলিউম আমরা নিলাম, এবং এখানে ভাবো আধানগুলো এরকমভাবে সুষমভাবে বণ্টিত আছে।
পুরো আয়তন বরাবর। এবার এই ডিভি এখান থেকে মানে ডিভি এলিমেন্ট থেকে মনে করো আর দূরে পি বিন্দুতে আমরা একটা Q0 আধানকে রাখলাম, এটা ধনাত্মক মনে করো আধান, Q0 একটা আধানকে রাখলাম। এবার এই Q0 আধানের উপরে কতটা পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু পুরো আয়তন বরাবর আধানটাকে বণ্টিত রেখেছি, তাহলে আমরা এখানে যেমন আগের ক্ষেত্রে লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ক্ষেত্র আধান ঘনত্ব কথা বলেছিলাম, তাহলে আমাকে এখানে আয়তন আধান বন্টনের ক্ষেত্রে আমাকে কি বের নিতে হবে, সেটা হচ্ছে আয়তন আধান ঘনত্ব। আয়তন আধান ঘনত্ব, এই আয়তন আধান ঘনত্ব এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে একক আয়তনে আধানের পরিমাণ। এটা সমান আমরা বলতে পারি মোট আধান বাই মোট আয়তন। মোট আধানটা আমরা ধরে নিলাম কিউ, আর মোট আয়তনটা মনে করে ধরলাম ভি। পুরো যে আয়তনটা সেটা ধরলাম ভি। তাহলে এই একক আয়তনে আধান যেটাকে আমরা আয়তন আধান ঘনত্ব বলছি, সেটাকে আমরা রো যদি বলি তাহলে রো সমান হবে কিউ বাই ভি। তাহলে এই ডিভি আয়তনে তাহলে অতি ক্ষুদ্র ডিভি আয়তনে থাকা আধানের পরিমাণ কত হবে? একক আয়তনে আধান যদি হয় একক আয়তনে আধান যদি হয় রো, তাহলে ডিভি আয়তনে আধান যদি আমরা ডিকিউ বলি, ডিকিউ সমান কি হবে? রো ইন্টু ডিভি। বোঝা গেল? এবার দেখো এই ডিভি আয়তনে যে ডিকিউ আধান আছে, সেই ডিকিউ আধান মনে করো এই Q0 আধানের উপরে, অর্থাৎ ওখান থেকে আর দূরে Q0 আধানের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাকে আমরা ধরে নিলাম ডিএফ। অর্থাৎ এই ডিকিউ আধান কর্তৃক Q0 আধানের উপর প্রযুক্ত বল, সেটাকে যদি আমরা ডিএফ বলি, তাহলে ডিএফ সমান কি হয়ে যাবে? ডিএফ সমান হয়ে যাবে কুলম্বের সূত্র অনুসারে 1/4πε0 Q0 ডিকিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। বোঝা গেল? অর্থাৎ এখানে যেহেতু ধনাত্মক আধান আছে, এখানেও ধনাত্মক আধান, তাহলে এর অভিমুখটা কোন দিক বরাবর হবে? যেহেতু বিকর্ষণ করছে, তাহলে এই আর ভেক্টরের অভিমুখে, দ্যাট ইজ আর ক্যাপ একক ভেক্টর বরাবর। এবার আমরা ডিকিউ এর মানটা যদি বসি তাহলে কি হবে? 1/4πε0। ঠিক আছে? ডিকিউ মানে এখানে যে পরিমাণ আধান আছে সেই আধানের মানটা কত? রো ইন্টু ডিভি। তাহলে এটা Q0 ইন্টু রো ডিভি বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। বেশ, এটা গেল শুধুমাত্র এই ডিভি ক্ষুদ্র আয়তনের যে ডিকিউ আধান আছে সেই ডিকিউ আধান কর্তৃক এই পি বিন্দুতে রাখা Q0 আধানের উপরে প্রযুক্ত বল। এখন আমরা যদি সমগ্র আয়তনে যে আধানটা আছে সেই সমগ্র আয়তনে থাকা, অর্থাৎ ভি আয়তনে থাকা মোট যে আধান আছে সেই আধানগুলো এই Q0 আধানের উপরে মোট কতটা পরিমাণ বল প্রয়োগ করছে সেটা বের করতে চাই, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে এই সমগ্র আয়তনটাকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিভি আয়তনে ভাগ করতে হবে। দিয়ে সেই প্রত্যেকটা ডিভি ক্ষুদ্র আয়তনের জন্য Q0 আধানের উপরে প্রযুক্ত বল বের করে তাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা এখানে ভলিউম ইন্টিগ্রেশন করব, কারণ এখানে যেহেতু আধানটা ভলিউম বরাবর বা আয়তন বরাবর ডিস্ট্রিবিউট আছে। বেশ, তাহলে অতএব ভি আয়তনের সমগ্র আধান কর্তৃক Q0 আধানের উপর প্রযুক্ত মোট বল, সেটা যদি আমরা এফ ভেক্টর বলি, তাহলে এফ ভেক্টর এটা সমান হয়ে যাবে
1/4πε0 Q0, এটাতে ভলিউম ইন্টিগ্রেশন করব, তাহলে ভলিউম ইন্টিগ্রেশন আমরা সেই জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এখানে ভি লিখবো। এটাকে কোনো কোনো বইয়ে দেখবে ট্রিপল মানে তিনখানা ইন্টিগ্রেশনের সাইন দিয়ে করা থাকে, আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশন ভি লিখলেও এটাকে ভলিউম ইন্টিগ্রেশনই বোঝায়। তাহলে 1/4πε0 ভলিউম ইন্টিগ্রেশন। এবার যেহেতু Q0টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, তাহলে Q0/4πε0, ঠিক আছে। এখানে হলো রো ইন্টু ডিভি বাই আর স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আর ক্যাপ। এইটা হলো কি না, তো এই সমগ্র আধানের জন্য মানে এটা সমগ্র আয়তনে যে আধানটা আছে সেই আধানের জন্য Q0 আধানের উপরে প্রযুক্ত মোট বলের পরিমাণ। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা আজকে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন কি, ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন কি, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের যে তিনটে ভাগ হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, ঠিক আছে। আর এরপরে তোমাদের বইয়ে ছাত্রা হোক বা ছায়া হোক, বইয়ে যে উদাহরণের অঙ্কগুলো আছে এই যদ্দূর পড়ানো হলো তার উপরে বেস করে সেই উদাহরণের অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। বোঝা গেল? এরপরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র নিয়ে।